আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা প্রিলিমিনারিতে লিখিত পরীক্ষার প্রস্তুতি এই বিষয়ে আলোচনা করব। বেশিরভাগ পরীক্ষার্থী বিসিএস পরীক্ষা মানেই জানে প্রিলিমিনারি পরীক্ষা, কারণ বাংলাদেশের প্রিলিমিনারি পরীক্ষা বা বিসিএস পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন এমন সবাই বিসিএস পরীক্ষায় আবেদন করেন এবং প্রায় সবাই বিসিএস পরীক্ষায় অংশগ্রহণও করেন। কিন্তু সেই পরীক্ষায় পাশ করা বা প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করে লিখিত পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা বেশিরভাগ শিক্ষার্থীর থাকে না, যার কারণে আমরা বলতে পারি সকল প্রার্থীর প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আছে, কিন্তু লিখিত পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা সকল প্রার্থীর নেই। আমি একজন প্রার্থী হিসেবে বলতে পারবো আমি প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছি, আমার পরবর্তী প্রজন্মের কাছে এই অভিজ্ঞতার কথা শেয়ার করতে পারবো। কিন্তু সকল প্রার্থী বা আমি নিজের আমার মতো সকল প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এই অভিজ্ঞতা তার আছে, এটা সবাই বলতে পারবেন না। এই জন্য বাংলাদেশে বাজারে বিসিএস পরীক্ষা মানেই মনে করা হয় প্রিলিমিনারি পরীক্ষা। সবার মাথায় বিসিএস মানেই 200 নম্বরের একটা এমসিকিউ টেস্ট ঘুরে, সবাই মনে করে ও বিসিএস দিবা তার মানে তো 200 নম্বরের একটা এমসিকিউ পরীক্ষা দিতে হবে, এটা সত্য। কিন্তু বিসিএস পরীক্ষার জন্য এর পরেও যে কতগুলো ধাপ আছে, প্রিলিমিনারি পাস করলেই যে ক্যাডার হওয়া সম্ভব না, এটা অনেকেই জানে না। প্রার্থী কিংবা প্রার্থীর আত্মীয় স্বজন বা বাংলাদেশের অধিকাংশ জনগণ এই বিষয়টা সম্পর্কে অবহিত নয়। তো প্রিলিমিনারির প্রতি আমাদের যার ফলে ঝোঁকটা বেশি হয়, প্রিলিমিনারিতে বস্তা বস্তা বই কেনা হয়, প্রিলিমিনারি নিয়েই আমাদের যত সময়, শ্রম, ঘাম, মেধা খরচ করা হয়। আমি মনে করি প্রিলিমিনারির প্রতি এই যে গুরুত্ব, এটাকে আমি খাটো করছি না, এটাকে শ্রদ্ধার সঙ্গে দেখছি। কিন্তু প্রিলিমিনারির উপরেই শুধু নির্ভরশীল হওয়া, এটাকে আমি পরিপূর্ণরূপে সাপোর্ট করি না। আমি মনে করি এর পরবর্তীতে যে ধাপগুলো আছে সেগুলোর দিকেও একজন প্রার্থী শুরু থেকেই মনোযোগী হওয়া উচিত। কারণ প্রার্থী হিসেবে আমার মূল লক্ষ্য কিন্তু প্রিলিমিনারি টেকা না, প্রিলিমিনারি উত্তীর্ণ হওয়া না। আমার আপাত লক্ষ্য প্রিলিমিনারি উত্তীর্ণ হওয়া, আমার মূল লক্ষ্য হচ্ছে বিসিএস ক্যাডার হওয়া। আর এই বিসিএস ক্যাডার হওয়ার জন্য সর্বশেষ যে পিএসসির সুপারিশ অর্জন করতে হয়, যেটা আপনারা সম্প্রতি লক্ষ্য করেছেন, 30 জুন তারিখে 38তম বিসিএস এ 2204 জনকে পিএসসি সুপারিশ করেছেন। এই ব্যক্তিরা একটা লম্বা জার্নি অতিক্রম করেছেন, দীর্ঘ পথ পরিক্রমার পর, অনেক সময় ক্ষেপণের পর, একটা যুদ্ধের পর তারা এই সাফল্য অর্জন করতে, সাফল্য কুড়াতে সক্ষম হয়েছেন। এই জন্য আমি বলি এটা আপনার আগে থেকে, একজন পরীক্ষার্থীর আগে থেকেই এই ধারণাটা রাখতে হবে। 38তম বিসিএস এর কথাই যদি বলি, তাহলে তারা প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছে 2017 সালের 29 ডিসেম্বর, 2017 সালের 29 ডিসেম্বর, 2018 সালের 29 ডিসেম্বর, 2019 সালের 29 ডিসেম্বর, 2020 সালের 30 জুন তারা ভাইবার রেজাল্ট পেয়েছেন। তাহলে একজন পরীক্ষার্থী 2017 সালের 29 ডিসেম্বর প্রিলি দিয়েছেন আর 2020 সালের 30 জুন ভাইবা পরীক্ষার রেজাল্ট পেয়েছেন। প্রায় আড়াই বছরের সংগ্রাম। আবার প্রিলিমিনারি পরীক্ষা যেদিন দিয়েছে সেই দিন থেকেই তো সে পড়া শুরু করে নাই। আমি যদি ধরে নিই যে 1 বছর আগে তিনি শুরু করেছেন, কেউ তো 5 বছর আগে শুরু করে, আবার কেউ 6 মাস আগে শুরু করে। আমি যদি 1 বছরও ধরে নিই, তাহলে আড়াই বছর যোগ প্রিলির আগে 1 বছর, তাহলে হয়ে যায় 3.5 বছর। অতএব 3.5 বছরের সংগ্রাম শেষে
এই 38তম বিসিএস এর ক্যাডারদের এই সাফল্য, এই সফলতা তারা ঘরে তুলতে পেরেছেন। অতএব আমরা যাদেরকে একদিনে মনে করি ক্যাডার হয়েছেন, একদিনে ফেসবুকে তাদেরকে অভিনন্দন জানাই, কিন্তু তারা জানে এই 38-এর 2204 জন জানে কত লম্বা পথ অতিক্রমের পর তারা এই সাফল্য কুড়িয়ে এনেছেন। তো আমি বলছি যে এই জন্য আমার লক্ষ্য থাকতে হবে ক্যাডার হওয়া। একটা পরিসংখ্যান আপনাদেরকে আরো দিই 38তম বিসিএস এর। পিএসসি তথ্য মতে 38তম বিসিএস পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা 3,46,446 জন। এদের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেছেন, মানে লিখিত পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন 16,286 জন। তার মানে আমরা যদি এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করি 3,30,160 জন। যদি আমি বিয়োগ ভুল না করি তাহলে সংখ্যাটা হবে এরকমই, 3,30,160 জন। এবার একটু খেয়াল করেন, 3,46,000 জনের মধ্যে 16,286 জন উত্তীর্ণ আর 3,30,160 জন অনুত্তীর্ণ। স্বাভাবিকভাবে অনুত্তীর্ণের হারটা অনেক লম্বা। তো বিসিএস পরীক্ষা, যার কারণে প্রিলি পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা সবার আছে, এদের সবারই কিন্তু প্রিলি পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আছে, কিন্তু এদের অন্তত 38-এ বলছি, এরা হয়তো কেউ কেউ 37-এ, এদের কেউ কেউ 37-এ ক্যাডারও হয়েছে, কিন্তু 38-এর প্রিলি টিকেনি। সেই কথাই আমরা যাচ্ছি না। আমরা একটা বিসিএস কে নিয়ে যদি গবেষণা করি, চিন্তা করি, তাহলে 3,30,160 জন প্রিলিমিনারি পরীক্ষায় ফেল করেছেন, যার কারণে বাজারে প্রিলিমিনারিতে ফেলের হার প্রচুর। আপনি যখনই কোনো প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারীর সঙ্গে দেখা করবেন, সাক্ষাৎ করবেন, আলোচনা করবেন, আড্ডা দিবেন, খবর নিবেন তার প্রিলির কি অবস্থা, বেশিরভাগই আশেপাশে দেখবেন ফেল করছে, অনুত্তীর্ণ হয়েছে। পাশ করেছে এই সংখ্যাটা কম। যার কারণে লিখিত পরীক্ষা নামে যে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা বিসিএস আছে, এই খবরটা বেশিরভাগ জনগণ জানে না। এই খবরটা অল্প কিছু সংখ্যক মানুষ জানে। আমরা তো ওই বেশিরভাগের দলে যাইতে চাই না। কিছু কিছু ক্ষেত্র আছে, আমরা বলি যে সংখ্যাগরিষ্ঠের দিকে আমাদের যেতে হবে, সংখ্যাগরিষ্ঠের মতামতকে শ্রদ্ধা করতে হবে, সংখ্যাগরিষ্ঠ যেই দিকে যায় সেই পথ আমাদের অনুসরণ করতে হবে। কিন্তু বিসিএস এর প্রিলিমিনারি জায়গাটায় আমি সবাইকে পরামর্শ দিই যে আপনারা সংখ্যালঘিষ্ঠ যেদিকে যায় সেদিকেই যাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করুন, সেরকম আত্মপ্রত্যয়ী মনোভাব গড়ে তুলুন। এবার আসুন, প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, মানে এরা লিখিত পরীক্ষা দিয়েছে, লিখিত পরীক্ষা দিয়ে সেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে 9,862 জন। তাই এইখানে ফেলের হারটা অপেক্ষাকৃত কম, কম বেশি 6,000-এর মতো। লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন 9,862 জন। এরা সবাই মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করেননি। কেউ এরই মধ্যে চাকরি পেয়ে গেছেন, কেউ বিভিন্ন কারণে, কেউ মারা গেছেন, কেউ বিদেশ চলে গেছেন, বিভিন্ন কারণে অনেকেই অংশগ্রহণ করেননি। কেউ এর চেয়েও ভালো চাকরিতে জয়েন করেছেন, মনে করেছেন যে বিসিএস পরীক্ষায় যাবই না, মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করেননি, এমন সংখ্যা আছে কয়েক হাজার, কয়েকশো। তো 38তমতে মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করেছেন 9,193 জন। কিছু সংখ্যক অংশগ্রহণ করেননি। যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, খেয়াল করুন, আমি বলেছি শুধু মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ না, আগে তো লিখিত আছেই, প্লাস এখন মৌখিক পরীক্ষায় এখান থেকে উত্তীর্ণ হয়েছেন 8,377 জন। তার মানে খুব বেশি মৌখিক পরীক্ষায় ফেল করে নাই। অনেকে ভাইবা পরীক্ষা নিয়ে এখন থেকে টেনশন করেন, তাই আমি বলি ভাইবা পরীক্ষা নিয়ে এখন বেশি টেনশন করার খুব দরকার নাই, কারণ ভাইবা পরীক্ষায় বা মৌখিক পরীক্ষায় খুব বেশি ফেল করে না। ফেল করে মূলত প্রিলিমিনারি পরীক্ষায়, তারপরে হচ্ছে লিখিত পরীক্ষায়, আর ভাইবা পরীক্ষায় খুব বেশি ফেল করে না। এই একটা পরিসংখ্যান। আর ক্যাডার পদে সুপারিশ প্রাপ্ত হয়েছেন এই 8,377 জন যারা পাশ করেছেন, সবাই ক্যাডার হওয়ার যোগ্যতা পিএসসি বা সরকারের ধারাবাহিকতা মতে এই যে ধাপগুলো অতিক্রম করে সবাই সফল হয়েছেন 8,377 জন। কিন্তু পদ স্বল্পতার কারণে সরকার বা পিএসসি সবাইকে
নিয়োগ দিতে পারেননি, যার কারণে এই সংখ্যাটা হচ্ছে সরকার বা পিএসসি ক্যাডার পদে সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে 2204 জন, আর বাকিরা দুর্ভাগ্য, এদের জন্য আমাদের বেশি দুর্ভাগ্য, কষ্ট লাগে, যারা প্রিলি পাস করেছেন, লিখিত পরীক্ষায় পাস করেছেন এবং ভাইবা পরীক্ষায় পাস করেছেন, সকল যোগ্যতা অর্জন করা সত্ত্বেও শুধু পদ স্বল্পতার কারণে, শূন্য না থাকার কারণে এই ব্যক্তিরা ক্যাডার পদে যোগদান করতে পারেননি, পিএসসি তাদের জন্য সুপারিশ করেনি। আমরা এই 2204 জনকে আমি এই ভিডিওর মাধ্যমে স্বাগত জানাই, অভিনন্দন জানাই, পাশাপাশি এই 6173 জন তাদের জন্য আসলে সমবেদনা জানাই। তবে আশার খবর হচ্ছে পিএসসি 41 এবং বা যে সর্বশেষ যে সার্কুলার দিয়েছে 41তম বা 38তমতেও সেখানে সম্ভবত 44 নম্বর যে ধারা আছে সার্কুলারের 44 নম্বর ধারায় বলেছেন পিএসসি যে যারা সকল যোগ্যতা অর্জন করার পরেও শূন্য পদ না থাকার কারণে যাদেরকে সুপারিশ করা হবে না তাদেরকে নন ক্যাডার, মানে হলো সরকারের ক্যাডারের বাহিরে অন্যান্য প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে সুপারিশ করা হবে, সেটা সরকারের চাহিদা মোতাবেক। তবে সুপারিশ করা হবে এই জায়গাটা নিশ্চিত নয়, পরের লাইনে বলে দিয়েছেন সেই বিষয়ে পিএসসি কোনো নিশ্চয়তা প্রদান করবে না। অর্থাৎ এরা সবার চাকরি হতে পারে, নাও হতে পারে, বা এদের কিছু সংখ্যকের চাকরি হতে পারে। আর সম্প্রতি যে 37, 36, 35-এর যারা এরকম নন ক্যাডারে এসেছিলেন তাদের প্রায় সবারই অনেকেরই চাকরি হয়েছে, তাই 38-এর এখানে যারা আছে তাদেরও চাকরি হতে পারে বলে আমরা আশাবাদী। আপনাদেরকেও এরকম ভাবে হয়তো আশাবাদী হতে হবে। তো আমরা বলতে পারি যে 8377 জন হয়তো একটা বিসিএস বা 38 বিসিএস এর শেষ পর্যন্ত সফল হয়েছেন, যদিও একেবারে ক্যাডার পদের যে কাঙ্ক্ষিত সাফল্য সেটা অর্জন করেছেন 2204 জন। এতক্ষণ যে আলোচনা করেছিলাম সেখানে প্রিলিমিনারি পরীক্ষার যে 200 নম্বর, এই 200 নম্বর কিন্তু ক্যাডার পাওয়ার ক্ষেত্রে কোনো ভূমিকা বা প্রভাব বিস্তার করে না। প্রিলিমিনারি পরীক্ষা একটি বাছাই পরীক্ষা, এখানে 200 পেয়ে উত্তীর্ণ হওয়া যেই কথা, 100 পেয়ে উত্তীর্ণ হওয়াও একই কথা। তার মানে প্রিলিমিনারি পরীক্ষায় আসলে টেকার জন্য বা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু শ্রম দেওয়াই যথেষ্ট। এর বেশি শ্রম দিয়ে খুব বেশি আউটপুট আপনি অর্জন করতে পারবেন না। তাহলে আপনি ক্যাডার হবেন কোন কোন পরীক্ষায়? ক্যাডার হবেন পরবর্তী যে দুটো আছে, একটা লিখিত পরীক্ষা আর একটা হচ্ছে ভাইবা পরীক্ষা। একজন ব্যক্তি ক্যাডার হবে কিনা সেটা নির্ভর করবে তিনি 1100 নম্বরের মধ্যে কত পেয়েছেন। তো 1100 নম্বর হচ্ছে লিখিত পরীক্ষায় 900 এবং ভাইবা পরীক্ষায় 200। তার মানে আমার ক্যাডার পাওয়া না পাওয়া কিংবা কোন ক্যাডার পাবো আমি সেটা নির্ভর করবে লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষার উপর। সেটা কতটা ভালো হয়েছে, সেখানে আমি কতটা ভালো নাম্বার অর্জন করতে পেরেছি। এর আগের যে বোর্ডে আমি লেখাটা দিয়েছিলাম সেই পরিসংখ্যান দিয়ে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ভাইবা পরীক্ষায় খুব বেশি মানুষ ফেল করে না, ভাইবা পরীক্ষার নাম্বারেরও খুব বেশি তারতম্য হয় না। বিসিএস পরীক্ষার জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা প্রিলিমিনারি হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা লিখিত পরীক্ষা। এখানে আপনি কত নম্বর পেয়েছেন তার উপরে নির্ভর করবে আপনি আসলে ক্যাডার কতটুকু হতে কোনটা পাচ্ছেন বা কোন ক্যাডার আপনি অর্জন করতে যাচ্ছেন। লিখিত পরীক্ষা একটা ভালো নাম্বার পাইলে এবং ভাইবা পরীক্ষায় পাস করলে মোটামুটি বলা যায় যে আপনি ক্যাডার পাবেন, ভালো একটা চাকরি পেতে যাচ্ছেন। সেই জন্য আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা লিখিত পরীক্ষা, কারণ 1100 নম্বরের উপর আপনি ক্যাডার পাবেন, তার মধ্যে 900 নম্বর হচ্ছে লিখিত পরীক্ষা। তাই এই লিখিত পরীক্ষায় যত বেশি নম্বর অর্জন করা যায় তত বেশি আপনি পরবর্তীতে নিরাপদ। আমার আজকের আলোচনা যেহেতু প্রিলিমিনারিতে লিখিত পরীক্ষার
লিখিত পরীক্ষার প্রস্তুতি, তাই আমি এই লিখিত পরীক্ষার জায়গাটা নিয়ে মূলত আলোচনা করব। তো এই লিখিত পরীক্ষার 900 নম্বর কোথায় কোথায় কত নম্বর থাকে সেটা একটু দেখে নিন। এখানে আমি লিখেছি সাধারণ ক্যাডারের জন্য এবং আরেকটা হচ্ছে টেকনিক্যাল প্রফেশনাল ক্যাডারের জন্য। আমরা জানি দুই রকমের ক্যাডার আছে। একজন প্রার্থী শুধু সাধারণ ক্যাডারকে তার পছন্দ ক্রমে দিতে পারে, আবার তিনি চাইলে শুধু টেকনিক্যাল প্রফেশনালে দিতে পারেন, আবার চাইলে তিনি দুটোই পছন্দ ক্রমে রাখতে পারেন। তবে ওটা থাকা না থাকার উপর নির্ভর করে। যেমন একজন প্রার্থী যদি ল থেকে পড়াশোনা করেন, আইন বিষয়ে পড়াশোনা করেন, আইন বিষয়ে আপনার সাধারণ ক্যাডারের বাহিরে টেকনিক্যাল প্রফেশনাল ক্যাডার অর্জন করার কোনো সুযোগ নাই। যেহেতু বাংলাদেশের সাধারণ কলেজ সমূহে আইন বিষয়ের কোনো সাবজেক্ট নেই, এটা মূলত বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, যার কারণে এই টেকনিক্যালে প্রফেশনালে আইন বিষয়ের একজন শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগ নেই। তিনি শুধু সাধারণ ক্যাডারেই অংশগ্রহণ করতে পারবেন। আবার কোনো কোনো পরীক্ষার্থী আছেন যারা মনে করেন আমি শুধু টেকনিক্যাল প্রফেশনাল ক্যাডারেই যাব, আমি সাধারণ ক্যাডারে যাব না। ধরুন একজন ডাক্তার, বেশিরভাগ ডাক্তারে, যদিও আপনারা জেনেছেন যে 38তমতে এটা নতুন মাত্রা পেয়েছে যে ডাক্তার বা মেডিকেল বুয়েটের স্টুডেন্টেরাও, ডাক্তার ইঞ্জিনিয়ারেরাও সাধারণ ক্যাডারে প্রচুর সংখ্যক যুক্ত হয়েছে, যোগ দিয়েছেন, যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে 38তম বিসিএস এ। কিন্তু অনেকে এরপরেও ডাক্তারেরা যে টেকনিক্যাল প্রফেশনাল, যে তিনি ডাক্তারি করবেন, বিসিএস স্বাস্থ্যতেই তিনি যাবেন। এই যে বিসিএস স্বাস্থ্য, এটা কিন্তু জেনারেল ক্যাডার নয়, এটা হচ্ছে একটা টেকনিক্যাল প্রফেশনাল ক্যাডার। তিনি চাইলে শুধু টেকনিক্যাল প্রফেশনাল ক্যাডারের জন্যও আবেদন করতে পারেন। আবার চাইলে একজন ব্যক্তি দুই জায়গায়, বোথ ক্যাডার যেটাকে আমরা বলি, উভয় ক্যাডারের জন্য আবেদন করতে পারেন। যারা শুধু সাধারণ ক্যাডারের জন্য আবেদন করবেন তাদেরকে এই 900 নম্বরের পরীক্ষায় লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষার নম্বরের ক্ষেত্রে দুটো তথ্য বলে রাখি। একটা হচ্ছে লিখিত পরীক্ষার 5 নম্বর হচ্ছে 50%, মানে 50% নম্বর পেলে আপনি লিখিত পরীক্ষায় পাশ করেছেন। তার মানে এই 900 নম্বরের মধ্যে আপনাকে 450 নম্বরের অধিক নম্বর পেতে হবে, তাহলে আমরা ধরে নেব আপনি লিখিত পরীক্ষায় পাশ করেছেন। আর টেকনিক্যাল প্রফেশনালেও সেটা পরে যায়। এখানে আরেকটা কথা বলে রাখি, লিখিত পরীক্ষার ক্ষেত্রে যে কোনো বিষয়ে 30% এর কম নম্বর পাওয়া যাবে না। যদি পান তাহলে ওই বিষয়ে শূন্য পেয়েছেন বলেই গণ্য হবে। ধরুন আপনি আন্তর্জাতিকে 25 নম্বর পেয়েছেন, তার মানে হচ্ছে আপনি আন্তর্জাতিকে শূন্য পেয়েছেন। তবে আন্তর্জাতিকে শূন্য পাওয়ার পরেও যদি বাকি 800 নম্বরেও যদি আপনি 450-এর অধিক নম্বর অর্জন করতে পারেন, তাহলে পিএসসি ধরে নেয় যে আপনি লিখিত পরীক্ষায় পাস করেছেন। এই লিখিত পরীক্ষার এসব জায়গা নিয়ে আমরা অনেক বেশি কথা বলবো যখন আপনারা প্রিলি পাস করে যাবেন। কিন্তু আজ আমার মূল আলোচনা হচ্ছে প্রিলিতে কিভাবে লিখিত পরীক্ষা পড়ব। সে আলোচনায় যাওয়ার আগে একটু আপনাদের সময় নষ্ট করছি যে এই লিখিত পরীক্ষায় কি থাকে তা তো আমাদের একটু জানতে হবে, তারপরেই তো আমরা এগুলো পড়াশোনা শুরু করব। যারা শুধু টেকনিক্যাল প্রফেশনালে দিবেন পার্থক্যটা খেয়াল করুন। বাংলায় এখানে 200 আর টেকনিক্যাল প্রফেশনালে গেলে বাংলায় 100 নম্বরের পরীক্ষা দিতে হবে। এই যে বাংলায় 200, এখানে প্রথম অংশে 100, দ্বিতীয় অংশে 100, এই দ্বিতীয় অংশটা এখানে নাই, মানে শুধু বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিলেই চলবে, আরগুলো সবই ঠিক আছে। এইখান দিয়ে যে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি 100 নম্বর ছিল সেইটা এখানে নাই, তাহলে 200 নম্বর কমে গেল, বাংলায় 100 নম্বর কমে গেল। সাধারণ ক্যাডারের সঙ্গে পার্থক্য করলে বাংলায় 100 নম্বর কমে গেল, বিজ্ঞান প্রযুক্তির 100 নম্বর কমে গেল। কত কমলো? 200। তাহলে 200তে আছে আর আছে কত? 200 বাদ দিলে 900 থেকে 200 বাদ দিলে 700। এই 200 এর পরিবর্তে বাংলা এবং বিজ্ঞানের পরিবর্তে সংশ্লিষ্ট পদ বা সার্ভিসের সঙ্গে প্রাসঙ্গিক বিষয়ে 200 নম্বরের পরীক্ষা দিতে হবে।
ধরেন আপনি বিসিএস শিক্ষা ক্যাডারে যোগদান করবেন, আপনার সাবজেক্ট বাংলা, তাহলে আপনাকে বাংলায় 200 নম্বরের পরীক্ষা দিতে হবে। আপনার সাবজেক্ট ইংরেজি, আপনাকে ইংরেজিতে 200 নম্বরের পরীক্ষা দিতে হবে। আপনি বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগ দিবেন, তাহলে আপনাকে মেডিকেলের উপরে 200 নম্বরের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। ওখানে বাদ যাবে বাংলা দ্বিতীয় পত্র এবং বিজ্ঞান ও প্রযুক্তি। এটা হচ্ছে এই লিখিত পরীক্ষার 900। একজন সাধারণ ক্যাডারের প্রার্থী এই 900তে যা পাবেন তার সঙ্গে ভাইবার নম্বর যোগ হয়ে 1100 নম্বরের উপর তিনি কত পেয়েছেন তার উপরে নির্ভর করবে তিনি কোন ক্যাডার পাবেন কিংবা ক্যাডার পাবেন কিনা। একজন টেকনিক্যাল প্রফেশন ক্যাডারের যাওয়ার ক্ষেত্রে তার এই 900 নম্বরের লিখিত পরীক্ষায় কত পেয়েছেন এবং ভাইবা পরীক্ষায় তিনি কত পেয়েছেন। আর নিশ্চয়ই আপনারা এর মধ্যে জেনে গেছেন যে কোথাও ফেল করলে কিন্তু ওখান থেকে বাদ। আপনি লিখিত পরীক্ষায় ফেল করেছেন, তাহলে তার আপনি ভাইবা পরীক্ষায় দেওয়ার সুযোগ নেই। আবার ভাইবা পরীক্ষা ফেল করেছেন, অতএব লিখিত পরীক্ষায় যত বেশি নম্বরই পান না কেন, তাহলে আপনি আর ক্যাডার হওয়ার ক্ষেত্রে সুপারিশকৃত হওয়ার কোনো যোগ্যতা রাখেন না। তাহলে কোন কোন বিষয় পড়তে হবে এটা আগে আমাদেরকে জানতে হবে। তারপরে আমরা এখন যাব মূল আলোচনায় যে কিভাবে এগুলোকে আমরা প্রিলিমিনারিতে পড়ব। কারণ আমি দেখি যে পরীক্ষার্থী যারা পড়েন তারা দুই রকম। এক শ্রেণীর পরীক্ষার্থী হচ্ছেন এত বেশি প্রিলি পড়েন যে লিখিত পরীক্ষা নিয়ে ভাবেনই না, তিনি জানেনও না বা চিন্তাও করেন না যে আমাকে লিখিত পরীক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় যার নম্বর দিয়েই আমি ক্যাডার হব সেটা নিয়েই তিনি গুরুত্ব দিচ্ছেন না, সেটাকে নিয়ে তিনি ভাবছেন না। আবার কিছু পরীক্ষার্থী আছেন এই আলোচনার পর বা প্রিলিমিনারিতে লিখিত পরীক্ষার প্রস্তুতি বিষয়টিকে না বুঝে এত বেশি লিখিত পরীক্ষা পড়া শুরু করে দেয় যে প্রিলিই পড়ে না। পরে দেখা যায় লিখিত পরীক্ষার প্রস্তুতি তার দুর্দান্ত, লিখিত পরীক্ষা দিলেই ভালো করবেন, পাশ করবেন, কিন্তু শুধু প্রিলি টিকেন না। তাই আমি বলছি আমাদের কিন্তু এই আলোচনার মূল বিষয়টা খেয়াল রাখতে হবে। আমার পরীক্ষা ঠিক আছে, গুরুত্বপূর্ণ পরীক্ষা লিখিত পরীক্ষা, কিন্তু সবচেয়ে কঠিন পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষা। এবং প্রিলিমিনারি ধাপ অতিক্রম না করলে যেহেতু আপনি রিটেন পরীক্ষা দেওয়ার কার্ড, সবুজ কার্ড আপনি অর্জন করতে পারবেন না। আবার লিখিত পরীক্ষা পাস না করলে ভাইবা পরীক্ষা দেওয়ার সবুজ কার্ড আপনি অর্জন করতে পারবেন না, গ্রিন কার্ড। তাহলে বিষয়টা হচ্ছে আপনাকে অবশ্যই প্রত্যেকটা ধাপে পাস করে যেতে হবে। তাই আমাদের প্রথম কাজ হচ্ছে প্রিলিমিনারি আমরা পড়ব। যারা আমরা প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি আপনাদেরকে বলছি আপনার প্রথম কাজ প্রিলিমিনারি পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নেওয়া, যেন প্রিলিমিনারি আমি টিকি, প্রিলিমিনারিতে আমি উত্তীর্ণ হতে পারি, এই চিন্তা নিয়ে আপনাকে প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি যেহেতু প্রিলি আমার মূল লক্ষ্য না, তাহলে প্রিলিমিনারিতে কিভাবে লিখিত পরীক্ষা পড়া যায়, প্রিলি পড়ার পাশাপাশি লিখিত পরীক্ষার কিছু বিষয় আমি পড়ে রাখবো। কেন পড়ে রাখবো? এর কারণ প্রিলিমিনারিতে আপনি 1-2 বছর 6 মাস সময় পাচ্ছেন, কিন্তু লিখিত পরীক্ষা দেওয়ার জন্য এইগুলো পড়ার জন্য আপনি 6 মাস 1 বছর সময় পাবেন না। সেক্ষেত্রে আপনি 3 মাস 4 মাস 5 মাস, রেজাল্টের পরে 3 মাস, প্রিলিমিনারি পরীক্ষার দিন থেকে, পরীক্ষা দেওয়ার দিন থেকে ধরলে 4-5 মাস সময় আপনি পাবেন। তাহলে 3 থেকে 5 মাসের মধ্যে একজন পরীক্ষার্থীকে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে হয়, যা অনেক ক্ষেত্রেই দুঃসাধ্য, কষ্টসাধ্য, অসাধ্য হয়ে ওঠে অনেকের কাছে। এবং অনেকে তখন ওই 3 মাসে লিখিত পরীক্ষায় কি পড়বেন এটা বুঝতে বুঝতেই সময় চলে যায়, যার ফলে লিখিত পরীক্ষাটা যার উপর নম্বরের উপর ভিত্তি করে আপনি ক্যাডার পদ অর্জন করবেন, আপনি একটা ভালো চাকরির স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন না। তাই আমার আলোচনার আবারও পরিষ্কার করি, একটা ভুল বুঝবেন না কেউ। আমার আলোচনার মূল বিষয় হচ্ছে আপনি আগে প্রিলিমিনারির প্রস্তুতি নেবেন। আজকের আলোচনাকে কেউ ভুল বুঝে লিখিত পরীক্ষার জন্য পড়া শুরু করে দিয়েন না। আপনি অবশ্যই আগে প্রিলিমিনারি পড়বেন, কিন্তু প্রিলিমিনারিতে লিখিতটাও পাশাপাশি কিভাবে পড়বেন সেটা নিয়ে এখন আমি আলোচনায় যাব। তো আজকে যে উদ্দেশ্যে মূলত এই ভিডিও তৈরি করা, তার মূল আলোচনায় আমরা যাচ্ছি কিভাবে প্রিলিমিনারিতে লিখিত পরীক্ষার প্রস্তুতি নেব। আমি এখানে দুটো সাবজেক্টের সিলেবাস উল্লেখ করেছি, একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে ইংলিশ। বাংলায় 200 নম্বর জেনারেল ক্যাডারের জন্য, কিন্তু আমরা একটু আগে বলেছি টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডারের শুধু যারা পরীক্ষা দিবেন তাদেরকে বাংলা দ্বিতীয় পত্রের 100 নম্বর পরীক্ষা দেওয়া লাগবে না বা পরীক্ষা দেওয়ার সুযোগও নেই। আর বাকি সবই হচ্ছে উভয় ক্যাডারের জন্য। ইংলিশ 200 নম্বর উভয় ক্যাডারের জন্য,
আর বাংলা প্রথম পত্র উভয় ক্যাডারের জন্য। এই অংশটা শুধু টেকনিক্যাল প্রফেশনাল যারা, তাদের এটা দেওয়ার সুযোগ নেই। আচ্ছা, তো আমরা সার্বিকভাবে বলি, সবার জন্যই বলি, এই জন্য আমরা 200 নম্বরেই আলোচনা করব। ব্যাকরণ প্রথম অংশ হচ্ছে 100 নম্বর, দ্বিতীয় অংশ হচ্ছে 100 নম্বর, বাংলায় 200। প্রথম পত্রে 100 নম্বর কি কি আছে? ব্যাকরণ আছে 30 নম্বর, ব্যাকরণ আছে 30 নম্বর। সিলেবাসটা করতে হবে আগে। যারা প্রিলিমিনারিতে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে চাচ্ছেন, আপনাদেরকে প্রিলির সিলেবাস এবং লিখিত পরীক্ষার সিলেবাস এই দুটো নিয়ে আগে স্টাডি করতে হবে। তাহলেই আপনি নিজেই উদ্ঘাটন করতে পারবেন, আমার বা অন্য কারো সহযোগিতা ছাড়াই আপনি উদ্ঘাটন করতে পারবেন প্রিলিতে আপনার লিখিত পরীক্ষার জন্য কি কি জিনিস পড়ে রাখা উচিত আর কি পড়া উচিত না। ব্যাকরণ 30 নম্বর, ভাব সম্প্রসারণ হচ্ছে 20 নম্বর, সারমর্ম 20 নম্বর, আর বাংলা ভাষা ও সাহিত্য হচ্ছে 30 নম্বর। এখন আপনারা একটু মিলানোর চেষ্টা করবেন যে কোন কোন টপিক এই লিখিত পরীক্ষার কোন কোন টপিক প্রিলিমিনারিতেও আছে, তাহলে আমার বুঝতে সুবিধা হয়ে যাবে। আজকের শেষ আলোচনা হবে, আসলে শেষ কথা হবে এইটা যে কিছু টপিক আপনারা পাবেন যেখানে এমন কিছু টপিক আছে যেটা শুধু প্রিলিমিনারি পরীক্ষায় পড়তে হয়, লিখিত পরীক্ষায় পড়া লাগে না। প্রিলিমিনারিতে পড়তে হয়, লিখিত পরীক্ষায় পড়া লাগে না। এমন টপিকের মধ্যে রয়েছে ইংলিশ লিটারেচার। ইংলিশ লিটারেচার লিখিত পরীক্ষায় নাই, সিলেবাসে নাই। লিখিত পরীক্ষায় ইংলিশ লিটারেচার থেকে কোনো প্রশ্ন হবে না। অনেক টপিক আছে, আমি একটা উদাহরণস্বরূপ বললাম। এরকম কিছু টপিক পাবেন। আবার এমন কিছু টপিক পাবেন যেগুলো শুধু লিখিত পরীক্ষায়, রিটেন পরীক্ষায় পড়তে হয়, কিন্তু প্রিলিমিনারি পরীক্ষায় পড়া লাগে না। যেমন এই যে দেখলেন, ইংলিশের এসে লেখা লাগে, বাংলায় এসে লেখা লাগে, পত্র লিখন, কাল্পনিক সংলাপ, অনুবাদ, সারমর্ম, ভাব সম্প্রসারণ। এমন কিছু টপিক আছে, এগুলো শুধু লিখিত পরীক্ষায় গেলে লাগবে, প্রিলিমিনারিতে এগুলো কোনো খুব একটা দরকার নাই। তার মানে কিছু টপিক প্রিলিতে লাগে, শুধু প্রিলিতে লাগে, কিছু টপিক শুধু লিখিত পরীক্ষায় লাগে। আবার এমন কিছু টপিক আছে যেগুলো প্রিলি এবং লিখিত উভয় জায়গায় লাগে, এগুলো একটা যোগসূত্র আছে। এমন কিছু টপিক আছে, এই টপিকগুলো আপনাকে বের করতে হবে যে প্রিলিতেও আছে আবার লিখিত পরীক্ষায়ও আছে। তাহলে আমি এমন ভাবে প্রিলির জিনিসগুলো পড়বো যেগুলো আবার লিখিত পরীক্ষায় আছে, সেখানে লিখিত পরীক্ষায় গেলে আর আমার পড়ার দরকার নাই, কারণ ওই সব টপিক আমি প্রিলিতে পড়ে রাখবো। এটাই হচ্ছে মূল কথা, কিন্তু সেই কথাকে আরেকটু খন্ড খন্ড করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যেমন ব্যাকরণ 30 নম্বর, তাহলে ব্যাকরণ 30 নম্বরে কি আছে সেটা সিলেবাসে কিন্তু উল্লেখ আছে যে ব্যাকরণ 30 নম্বরের মধ্যে শব্দ গঠন আছে, বাক্য গঠন আছে। তো বাক্য এবং শব্দ দুটোকে প্রিলির সিলেবাসে নেই, আছে। তাহলে বাক্য এবং শব্দকে এমন ভাবে, আরো আছে কি কি আছে সেটাও বলে ফেলি। আছে বানানের নিয়ম আছে, শুদ্ধিকরণ, প্রয়োগ অপপ্রয়োগ আছে, এবং প্রবাদ প্রবচনের নিহিতার্থ প্রকাশ। এই 5টি টপিক আছে লিখিত পরীক্ষার এই 30 নম্বর। 5টা টপিক থেকে 6টা প্রশ্ন হইলে 5 6 30 নম্বর, অথবা 5টা থেকে 5টা প্রশ্ন হইলে 6 নম্বর করে 30 নম্বর হতে পারে। তো সবগুলো কিন্তু প্রিলিতে আছে বলা যায়। এই জন্য বাংলা ব্যাকরণটাকে এমন ভাবে প্রিলিতে পড়বেন যেন লিখিত পরীক্ষায় গেলে আর বাংলা ব্যাকরণ পড়া না লাগে। তার মানে তখন আপনি এই 200 নম্বরের মধ্যে 30 নম্বর পড়ে ফেললেন। 30 নম্বর পড়ে ফেলা মানে হচ্ছে, প্রথম পত্রের এই 30 নম্বর পড়া মানেই তো হচ্ছে আপনি 30% পড়ে ফেললেন, বাংলা 30% আপনি পড়ে ফেললেন বলা যায়। আচ্ছা, পরেরটা ভাব সম্প্রসারণ। এখানে একটা বিষয় আপনাদেরকে একটু বলে নিই যে ভাব সম্প্রসারণ যে 20 নম্বর, এইটা কি খুব বেশি প্রস্তুতির দরকার হয়? লিখিত পরীক্ষায় গেলে আমি ভাব সম্প্রসারণ লিখবো, এটা কি খুব বেশি প্রস্তুতির দরকার হয়? মানে ব্যাকরণ লেখার জন্য যে প্রস্তুতি দরকার, যে পড়াশোনা দরকার, ভাব সম্প্রসারণ তো আপনি ছোটকাল থেকে পড়ে আসছেন, এটার জন্য তার নতুন করে কোনো প্রস্তুতি দরকার নাই। একটা প্রস্তুতি দরকার আছে, সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। আপনার হাতের লেখা আপনি লিখতে পারেন, এই লেখার একটা অভ্যস্ততার দরকার আছে, এটা আমি স্বীকার করি। এটা ভাব সম্প্রসারণ। না হলে ভাব সম্প্রসারণ কি আপনি মুখস্থ করে যাবেন? একটু ভাবুন, লিখিত পরীক্ষার হলে যেদিন আপনি যাবেন সেই দিন কি ভাব সম্প্রসারণ মুখস্থ করে যাবেন? নিশ্চয়ই যাবেন না। বাজারের কোনো গাইড বই থেকে কি আপনি মুখস্থ করে যাবেন? এমনকি ভাব সম্প্রসারণ যেগুলো বাজারের গাইড বইতে আছে সেগুলো হয়তো কোনোটাই ইনশাআল্লাহ কমন পড়বে না।
তাই বলে কি আমি ভাব সম্প্রসারণ পরীক্ষায় না লিখে আসবো? না, আমি অবশ্যই ভাব সম্প্রসারণ লিখে আসব, কারণ সেই তৌফিক আল্লাহ নিশ্চয়ই আপনাকে দিয়েছে এবং এইটুকু যোগ্যতা আপনার থাকতে হবে। লিখিত পরীক্ষা আপনি ফিট কিনা সেটার একটা বড় বিষয় হচ্ছে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং। যে কোনো টপিক দিলে আপনি একটা ভাব সম্প্রসারণ 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা আপনি লিখতে পারবেন। এই যে মনোবল যার আছে, আমি বলবো আপনি আজই লিখিত পরীক্ষার জন্য ফিট আছেন। এটা ধীরে ধীরে আলোচনা করতে গেলে বুঝতে পারবেন। সারমর্ম বলেন তো, সারমর্ম, প্রথম কথা হচ্ছে সারমর্ম কি পড়ার বিষয়, সারমর্ম কি মুখস্থ করার বিষয়, সারমর্ম কি কমন পড়বার কমন ফেলবার বিষয়? তাহলে আমাকে হলে যাওয়ার সময় নিশ্চিত থাকতে হবে, এই নিয়ত করে আমি যাইতে হবে যে ভাব সম্প্রসারণ এবং সারমর্ম হয়তো আমার কমন পড়বে না, কিন্তু যাই আসুক না কেন আমি লিখে আসবই। এই যে একটা কনফিডেন্স, এই যে আত্মপ্রত্যয় মনোভাব, এই যে আত্মবিশ্বাস যদি আপনার থাকে, তাহলে আপনি লিখিত পরীক্ষা ভালো করবেন। এগুলো পড়ার কিছু নাই। ভাব সম্প্রসারণ আর সারমর্ম একদিনও সময় এর পেছনে ব্যয় করবার দরকার নাই। 1 ঘন্টা ভাব সম্প্রসারণ পড়লে লিখিত পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে। আমি তো মনে করি আজও আপনারা লিখিত পরীক্ষার এই ভাব সম্প্রসারণ এবং সারমর্ম লেখার জন্য প্রস্তুত আছেন। এই মুহূর্তেও যদি আপনাদেরকে সারাংশ, সারমর্ম বা ভাব সম্প্রসারণ লিখতে দিই, আমি বিশ্বাস করি আপনারা লিখতে পারবেন। তাহলে লিখিত পরীক্ষার এই প্রস্তুতি আমাদের এখনই আছে। প্রিলির প্রস্তুতি নাই, কিন্তু লিখিত প্রস্তুতি আছে। এই জন্য বলি যে আপনারা লিখিত পরীক্ষা প্রিলিমিনারির আগে লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন, কিন্তু আপনারা যে লিখিত পরীক্ষার অনেক প্রস্তুতি নিয়ে রেখেছেন এটা আপনারা হয়তো অনেকেই জানেন না। এই যে 300 নম্বরে, এই যে 3 নম্বরে যেটা আছে সারমর্ম, সারমর্মের জন্য আমরা প্রস্তুত আছি। তাহলে বাংলা প্রথম পত্রের এই আলোচনায় যদি করি, আমরা বাংলা প্রথম পত্রে একজন লিখিত পরীক্ষার্থীকে ধরে নেন, আপনি প্রিলি পাস করে ফেলেছেন। চিন্তা করেন, স্বপ্ন দেখতে তো আর দোষ নেই, আপনি চিন্তা করেন, স্বপ্ন দেখেন যে আপনি প্রিলি পাস করে ফেলেছেন, এখন আমি লিখিত পরীক্ষার্থী। তাহলে লিখিত পরীক্ষার জন্য আমার হাতে 3-4-5 মাস সময় আছে। আমি এখন বাংলা একটা গাইড বই খুললাম, বাংলা একটা প্রস্তুতি নেব, সিলেবাস খুললাম। বাংলার প্রস্তুতি আমি কি নেব? আমি তো ভাব সম্প্রসারণ পারি, হয়তো একটু হালকা একটু বই থেকে দেখে যাব, আমি সারমর্ম একটু দেখে যাব, কিন্তু পড়তে হবে কোনটা? ব্যাকরণ 30 আর সাহিত্য 30। বাংলা প্রথম পত্রের মূল আলোচনা, মূল পড়া হচ্ছে লিখিত পরীক্ষায় এই 30 নম্বর। তাহলে এই 30 নম্বর আবার কোথায় আছে? এই 30 নম্বর প্রিলিমিনারিতে আছে। তাহলে আপনি কি করবেন? আপনি প্রিলিমিনারিতে বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্যটাকে এমন ভাবে পড়বেন যেন প্রিলির প্রস্তুতিও হয়ে যায়, প্লাস লিখিত পরীক্ষার প্রস্তুতিটাও হয়ে যায়। কেমন? আমি একটু উদাহরণের সাহায্যে বিষয়টি পরিষ্কার করি। ধরেন ব্যাকরণে একটা টপিক আছে 1 নম্বরে শব্দ গঠন। তাহলে শব্দ গঠন তো শব্দ তো আমার প্রিলিমিনারিতে আছে। তাহলে আমরা জানি শব্দকে 3টা দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়, উৎসগত দিক থেকে, তারপরে গঠনগত দিক থেকে, অর্থগত দিক থেকে। তো গঠনগত দিক থেকে শব্দ কি কি উপায়ে গঠিত হয়? প্রত্যয়ের মাধ্যমে, উপসর্গের মাধ্যমে, সমাসের মাধ্যমে, সন্ধির মাধ্যমে, বিভক্তির মাধ্যমে, দ্বিরুক্ত শব্দের মাধ্যমে। এগুলো দিয়ে তো একটা শব্দ গঠিত হয়। তাহলে শব্দ গঠনের এই জায়গাটা আপনি প্রিলিমিনারিতেই তো পড়ে ফেলতেছেন। তবে ভালো পার্থক্যটা হচ্ছে প্রিলিমিনারিতে আপনি বৃত্ত ভরাট করবেন, গোল্লা ভরাট করবেন, আর লিখিত পরীক্ষায় আপনাকে লিখতে হবে। এই জন্য এমন ভাবে পড়বেন যেন এটা লিখতেও পারেন, প্রয়োজনে লিখবেন। লিখিত পরীক্ষার যে প্রশ্নগুলো হয়েছে বিগত সালে, বিশেষত 35 থেকে 40তম, এই প্রশ্নগুলো সংগ্রহ করবেন। এই ব্যাকরণের এবং সাহিত্যের এগুলো পড়বেন, এগুলো হাতে লিখবেন, এগুলোর প্রয়োজনে এখনই নোট করে প্রস্তুতি নিয়ে ফেলেন। তাহলে কি হবে? এগুলো তো প্রিলিতেও আছে, তাইলে আপনার প্রিলি প্রস্তুতিটা স্ট্রং হবে। যারা ভাষা প্রিলিতে পড়ছে তাদের চেয়েও আপনার প্রস্তুতিটা ভালো হবে। এই জন্য আমার কথা হচ্ছে প্রিলিমিনারিতে লিখিত পরীক্ষার প্রস্তুতি মানে হচ্ছে যেই সব লিখিত পরীক্ষার টপিক প্রিলিতে আছে এগুলো পড়ে ফেলেন। এখন আমার ভাব সম্প্রসারণ সারমর্ম পড়ার দরকার নাই, কারণ এটা আমি 1 নম্বর হচ্ছে এমনিই পারবো, 2 নম্বর হচ্ছে এটা যে পড়ার মতো খুব তেমন আলোচনা এখানের মধ্যে নেই। তাই এই নিয়ে আমি এখন সময় ব্যয় করতে রাজি নয়। অনেকে এই ভাব সম্প্রসারণ সারমর্ম পড়তে পড়তে হয়রান হয়ে যায়, এইদিকে প্রিলির প্রস্তুতি দুর্বল হয়ে গেছে, প্রিলি টিকে না, পরে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে অবস্থা খারাপ। আমি বাংলা 2য় পত্রে একটু যাই, সেখানে অনুবাদ আছে ইংলিশ থেকে বেঙ্গলি, ইংরেজি থেকে বাংলা অনুবাদ করবেন, এটা হচ্ছে 15 নম্বর। ইংলিশ থেকে বাংলা, এবার একটু তাহলে ইংলিশের এই সিলেবাসটার দিকে যান। সেখানে
ট্রান্সলেশন আছে, 50 নম্বরের ট্রান্সলেশন আছে। একটা বেঙ্গলি টু ইংলিশ 25 নম্বর, একটা ইংলিশ টু বেঙ্গলি 25 নম্বর। তাহলে ইংরেজিতে তো ট্রান্সলেশন আছে, আবার বাংলায়ও ট্রান্সলেশন আছে 15 নম্বর। তাহলে ট্রান্সলেশন আছে কত নম্বর? 50 আর 15, 65 নম্বর। 900 নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে চিন্তা করতে পারেন, 900 নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে 65 নম্বর হচ্ছে শুধু অনুবাদের উপর। তাহলে এবার আসেন অনুবাদ, এই বিষয়টা কি আপনি একদিনে, এক মাসে অনুবাদে খুব দক্ষ হয়ে ওঠা সম্ভব? এটা আপনারা নিশ্চয়ই এই সম্পর্কে জানেন যে অনুবাদে একদিনের প্রস্তুতি, আমি চাইলে বাংলা সাহিত্যটা 1 সপ্তাহ পরে প্রস্তুতি নিতে পারবো, আমি চাইলে বাংলা ব্যাকরণটা 1 সপ্তাহ পরে প্রস্তুতি নিতে পারবো। কিন্তু আমি মনে করি আপনার কোনো আগে থেকে ধারণা বেসিক না থাকলে এই ট্রান্সলেশন আপনি 1 সপ্তাহের মধ্যে খুব দক্ষ হয়ে যাবেন, এরকম আলাদিনের সেরাক আপনার হাতে নেই, আমার পক্ষে অন্তত সম্ভব না। তো এই জন্য আমি মনে করি এই ট্রান্সলেশন বিষয়টা আপনার আগে থেকে ধারণা রাখতে হবে। কারণ ট্রান্সলেশনের জন্য 1 নম্বর হচ্ছে অভ্যস্ততার, চর্চার, প্র্যাকটিসের একটা ব্যাপার আছে। যার প্র্যাকটিস আছে তিনি ট্রান্সলেশন ভালো করবেন। আর প্র্যাকটিস করতে করতে কয়েকটা কোয়ালিটি আপনি অর্জন করবেন, সেটা হচ্ছে ভোকাবুলারিটা আপনার স্ট্রং হবে এবং ট্রান্সলেশন করার যে একটা সিস্টেম সেই সম্পর্কে আপনার একটা ধারণা তৈরি হবে। তাহলে ট্রান্সলেশন করতে গেলে প্র্যাকটিসের দরকার আছে, সিস্টেমের সাথে অভ্যস্ততার প্রয়োজন আছে, পাশাপাশি আরেকটা মূলধন দরকার, সেটা হচ্ছে ভোকাবুলারি আপনার দরকার। তো ভোকাবুলারিটা স্ট্রং আপনি প্রিলিতে করে নিতে পারেন এবং এই প্র্যাকটিসটা করলে 65 নম্বর আপনার ভালো হবে। তাহলে বাংলায় এই অনুবাদ আসলে নতুন করে পড়ার কিছুই নাই, যদি এই মুহূর্ত থেকে আপনি ট্রান্সলেশনের জন্য প্র্যাকটিস করা শুরু করেন। কাল্পনিক সংলাপ ডায়ালগ কথোপকথন, দুই বন্ধুর মধ্যে পরিবেশ দূষণ নিয়ে একটা সংলাপ হলো, এই সংলাপ যদি আপনি লিখতে যান, বলেন তো এই সংলাপ কি মুখস্থ করবার বিষয়? বাজারের কোনো গাইড বই থেকে আপনি সংলাপ মুখস্থ করে যাবেন? এটা ভাবতেও তো কেমন লাগে, আপনি নিশ্চয়ই এটা মুখস্থ করবেন না। সংলাপ কি কমন পড়বে? কমন পড়ার চিন্তা করারও দরকার নাই, যাই সংলাপ আসুক আমি এখনই পারবো, এই আত্মবিশ্বাস নিশ্চয়ই আপনাদের মধ্যে আছে। এবং যিনি এই আত্মবিশ্বাস অর্জন করতে পারবেন তিনি লিখিত পরীক্ষা ভালো করবেন। তাহলে আমি দেখলাম যে অনুবাদে বাংলায় পড়ার কিছুই নেই, ভাব সম্প্রসারণে পড়ার কিছু নেই, সারমর্মে পড়ার কিছু নাই, অনুবাদে আসলে আমার তখন পড়ার কিছুই নাই, কাল্পনিক সংলাপ পড়ার কিছু নাই। পত্র দরখাস্ত তো জীবনও আপনারা লিখেন নাই নাকি? অবশ্যই পত্র দরখাস্ত লিখেছেন এবং অনেকে প্রিয়জনের কাছেও লেখার অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাকে এখানে কাজে লাগাইতে পারবেন। আর পত্র লিখন এটা কোনো কঠিন বিষয় নয়, নিশ্চয়ই একেবারে ছোটকাল থেকে আপনারা পত্র লিখে আসছেন। অনেকে বলবেন পত্রের সিস্টেমটা ভুলে গেছি, যে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটা আবেদনপত্র সম্পাদক বরাবর কিভাবে লিখতে হয়, এই সিস্টেমটা হয়তো আমি ভুলে গেছি, কিন্তু সেই সিস্টেমটা 5 মিনিটে দেখে নিলেই হয়ে যায়। তার মানে আমি দেখলাম যে এটাও পড়ালেখা করার আসলে কিছু নেই, লিখিত পরীক্ষা আসলে পড়ারই কিছু নেই। এতক্ষণ পর্যন্ত একটু ভয় লাগাইছি আপনাদের মধ্যে যে লিখিত পরীক্ষায় 900 নম্বর, এ তো বিশাল কিছু। আসলে লিখিত পরীক্ষায় পড়ারই কিছু নেই। আমি লিখিত পরীক্ষায় কি যে পড়বো, কি যে পড়াবো, এটাই বুঝতে পারতেছি না। এগুলো পড়ানোর কিছু নাই আর পড়ারও কিছু নাই। গ্রন্থ সমালোচনা অনেকেই চিন্তা করে, এটাকে খুব কঠিন মনে করে যে গ্রন্থ সমালোচনা মানে বিশাল শত শত বইয়ের গ্রন্থের সমালোচনা আমাকে পড়ে যেতে হবে। আসলে তা না, সেটা আমি প্রিলিমিনারি পরীক্ষা আপনারা পাশ করেন ইনশাল্লাহ, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে একটা সাজেশন দেব, তখন ইনশাল্লাহ দেখবেন যে কমন পড়ে যায়। কয়েকটা নির্দিষ্ট বিষয়ের উপর 5-7টা টপিকের উপর ধারণা নিলেই গ্রন্থ সমালোচনা কমন পড়ে যায়। এটাও আপনারা এখন পড়ালেখা করার খুব বেশি কিছু নাই। আর গ্রন্থ সমালোচনার সাথে বাংলা সাহিত্যের একটা সম্পর্ক আছে। ধরেন আপনারা বললো যে লাল সালু উপন্যাসের গ্রন্থ সমালোচনা লিখুন, তো লাল সালু সম্পর্কে তো আমরা এই সাহিত্য অংশে প্রিলিতে পড়ি, লিখিত পরীক্ষায় পড়ি, তো গ্রন্থ সমালোচনা আসলে নতুন কোনো বিষয় না, এটাও পড়ার কিছু নাই। তারপর হচ্ছে রচনা 40 নম্বর মাত্র রচনাটাই। তাহলে 40 নম্বরের যে রচনা আপনি পড়বেন সেটা কি পড়ার কিছু আছে? মুখস্থ করবেন? প্রথম কথা হচ্ছে এটা মুখস্থ করবেন, দ্বিতীয় কথা হচ্ছে এটাকে কমন পড়তে পারে, নাও পড়তে পারে। তবে সাধারণত 10টা টপিক যদি আপনি নির্দিষ্ট করে পড়ে যান, ভালো করে প্রস্তুতি নিয়ে যান, তাহলে আমার বিশ্বাস যে আপনি রচনা ভালো করবেন। রচনা তো আমি মনে করি এখনই আপনারা পারবেন, যে মানব সম্পদ উন্নয়ন এই নিয়ে যদি আপনাকে একটা রচনা লিখতে বলি, প্রবন্ধ রচনা, তাহলে কি আপনি লিখতে পারবেন না? নারী শিক্ষার গুরুত্ব, আন্তর্জাতিক রাজনীতিতে নারী সমাজের ভূমিকা বা রাজনীতিতে নারী সমাজের ভূমিকা, এই নিয়ে যদি আপনাকে লিখতে বলি, লিখতে পারবেন না? পোশাক শিল্প নিয়ে লিখতে পারবেন না? লিখতে পারবেন। অনেকে হয়তো বলবেন যে এই মুহূর্তে আমি লিখতে পারবো না, একটু বই থেকে দেখলে অনেক তথ্য দিয়ে একটু বড় করে আমি লিখতে পারবো। হ্যাঁ, তথ্য আমি যদি 10টা টপিক রচনার আপনাকে সিলেক্ট করে দিই, প্রতিদিন 3টা টপিক করে পড়লে
10টা টপিক পড়তে 3 দিন সময় লাগবে আপনার। তার মানে বাংলায় যে 200 নম্বর আছে, এই 200 নম্বরের মধ্যে এখান থেকে বাংলা দ্বিতীয় পত্রে পড়ার কিছুই নাই। এটার প্রস্তুতি আপনাদের এখনই আছে। এখানে 40 নম্বর, তার মানে 200 নম্বরের মধ্যে বাংলায় 200 নম্বরের মধ্যে 60 নম্বর আর 140 নম্বর আমি 2 ভাগে ভাগ করলাম। 60 নম্বর কোনটা কোনটা? ব্যাকরণ আর সাহিত্য, আর 140 হচ্ছে বাকি 140। আমি মনে করি একজন পরীক্ষার্থী বা আপনাদের এই 140 নম্বর পড়তে 5 দিন লাগবে সর্বোচ্চ। আপনি চিন্তা করে দেখেন তো, অনুবাদ, কাল্পনিক অনুবাদ প্র্যাকটিসের বিষয়, এটা কিন্তু তখনই পারবেন না, এটা আগেই বলেছি। এটা আর বাকি যেগুলো আছে 5 দিন লাগবে আপনার। কিন্তু এই ব্যাকরণ এবং সাহিত্য পড়তে আরো বেশি সময় লাগবে। এখন যেই ব্যক্তি আবার এই ব্যাকরণ এবং সাহিত্য প্রিলিমিনারিতে আছে, যেই ব্যক্তি প্রিলিমিনারিতে এগুলো পড়ে রাখবে, তার তো লিখিত পরীক্ষায় এসব পড়ার আর দরকার হবে না। আর 140 নম্বর 3-4 দিন 5 দিন পড়লেই তার প্রস্তুতি হয়ে যাবে। তার মানে 200 নম্বরের প্রস্তুতি একজন পরীক্ষার্থী 7 দিনের মধ্যে নিয়ে নিতে পারবে। আমরা বলেছি যদি ধরে নিই 3 মাস মানে 90 দিন, 4 মাস মানে 120 দিন, তো 120 দিন বা 100 দিন যদি আপনি লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য সময় পান, 7 দিনে 200 নম্বর শেষ করা সম্ভব। তাহলে অল্প সময়ে আপনি একটা ভালো প্রস্তুতি নিতে পারবেন। ইংলিশটা একটু খেয়াল করেন, কম্প্রিহেনশন 30 নম্বর হচ্ছে কম্প্রিহেনশন। এখন কম্প্রিহেনশন থেকে যে প্রশ্নগুলো হয় সেগুলো খুবই সহজ। সেখানে ট্রু অর ফলস, সেখানে শূন্যস্থান পূরণ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এগুলো খুবই শর্ট আনসার সামারাইজ করতে হয়। এটা খুবই সহজ। কিন্তু কম্প্রিহেনশন থেকে যেটা ঝামেলা করে সেটা হচ্ছে যেই কম্প্রিহেনশনটা দেয় ওইটা বোঝাটাই কষ্টকর হয়। কম্প্রিহেনশনটা বুঝতে পারলে এর উত্তর করা সহজ। এখন কম্প্রিহেনশনটা বুঝতে পারার জন্য আপনার কি কোয়ালিটি থাকতে হবে, আপনার কি যে কোয়ালিটিগুলো থাকতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনি পড়ে, ইংরেজি পড়ে বুঝেন। রিডিং এর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং কোয়ালিটি আপনার থাকতে হবে। যে ব্যক্তি ইংরেজি পড়ে এর অর্থ বুঝে, তার পক্ষে এই কম্প্রিহেনশন থেকে আনসার করা সম্ভব। অন্তত 1 লাইন 2 লাইন যিনি ইংরেজিতে পাশাপাশি লিখতে পারেন। তাইলে আমি এখন কি বললাম, আপনি ইংরেজিতে পড়ে বুঝতে পারতে হবে। এখন ইংরেজিতে পড়ে বুঝতে পারা এটা কি 1 দিন 10 দিনের 1 সপ্তাহের বিষয়, 10 দিনের বিষয়? সম্ভব না। আমি মনে করি এটার জন্য আপনার প্র্যাকটিস দরকার, আপনার অভ্যস্ততা দরকার, আপনার ভোকাবুলারি স্ট্রং করতে হবে, নাইলে কম্প্রিহেনশন পড়ে বুঝবেন না। আর কম্প্রিহেনশন পড়ে না বুঝলে এর থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে পরবর্তীতে সেগুলোর আপনি উত্তর দিতে পারবেন না। এই জন্য আমি বলি যে আপনাকে ইংরেজি পড়ার অভ্যস্ততা করতে হবে। আর এই অভ্যস্ততার জন্য আপনি যে কোনো পন্থা অবলম্বন করতে পারেন। আপনি হাতের নাগালে যেসব পন্থাগুলো আছে, পদগুলো আছে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা পন্থা হচ্ছে আপনি নিতে পারেন পত্রিকা। প্রতিদিন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা ইংরেজি পত্রিকা পড়তে পারেন। আমি বিশ্বাস করি যে ব্যক্তি ইংরেজি যে কোনো পত্রিকা পড়ে বুঝে, ইংরেজি পড়ে বুঝে, তার জন্য তো কম্প্রিহেনশন না বোঝার কিছুই নেই। তাহলে সেটার জন্য আপনার ভোকাবুলারি দরকার হবে। তাহলে আপনি প্র্যাকটিস করবেন এবং ভোকাবুলারি স্ট্রং করবেন। প্র্যাকটিস করবেন, ভোকাবুলারি স্ট্রং করবেন, সামারি লিখবেন। তাহলে আপনি একটা সামারি, ওই যে সারমর্ম যেটাকে আমরা বাংলায় বলছি, তো সারমর্ম লিখতে হলে প্রথমে যে প্যাসেজটা থাকে প্যাসেজটা তো বুঝতে হবে। তো ঘুরে ফিরে কম্প্রিহেনশন বোঝার প্যাসেজ বোঝা তো একই কথা। তাহলে আপনার ঘুরে ফিরে একই কথাই চলে আসে। আপনাকে ইংরেজি এই 200 নম্বরের জন্য দেখেন ইংরেজিতে পড়ার কিছু নাই। আমি অবাক হই অনেক সময়, একজন পরীক্ষার্থী বাজার থেকে একটা মোটা গাইড বই কিনে ইংরেজি পড়া শুরু করে দেয়, কম্প্রিহেনশন একটার পর একটা পরে গাইড বই। আরে কম্প্রিহেনশন গাইড বইতে যেগুলো আছে এগুলো একটাও কি কমন পড়বে? এগুলো কি মুখস্থ করলে আপনি কমন ফেলতে পারবেন? তো এটা তো একটা একেবারে বোকামি করা। আপনার এই জন্য আপনারা, আমি বলছি দেখে শুনে বুঝে প্রস্তুতি নেন, যেন আপনি সহজে প্রস্তুতি নিতে পারেন। এই যে সামারি করবেন, প্যাসেজ আপনি বুঝতে হবে, তাই আপনি সামারি করবেন। আপনি 3, 4, 5টা বাক্য ইংরেজিতে সেন্টেন্স তৈরি করতে পারলেই হয়ে যায়। তার মানে আগে বলছি 1-2টা সেন্টেন্স, এখন একটু বড় করলাম 5টা সেন্টেন্স। যেই ব্যক্তি 5টা সেন্টেন্স ইংরেজিতে নিজের ভাষায় নিজের মতো করে লিখতে পারেন, তিনি কম্প্রিহেনশনের উত্তর করতে পারবেন, সামারির উত্তর করতে পারবেন। 2টা কোয়ালিটি যুক্ত হচ্ছে। 1 নম্বর হচ্ছে রিডিং কোয়ালিটির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং কোয়ালিটি বাড়াইতে হবে, এবং সেটার জন্য আপনার দরকার হচ্ছে ভোকাবুলারি দরকার এবং প্র্যাকটিস দরকার। এটা আপনার দরকার।
এবং 3 নম্বরে আমি বলছি যে সেটা হচ্ছে অন্তত 5টা লাইন ইংরেজিতে লিখতে হবে। এটা একটু বাড়াবো পরবর্তীতে, আমি এই জন্য একটু বাড়াই বলে দিই যে এক পেজ যিনি ইংরেজিতে লিখতে পারেন, একটা পৃষ্ঠা যে কোনো টপিক নিয়ে, আপনাকে বলা হলো রবীন্দ্রনাথ নিয়ে 1 পৃষ্ঠা লিখেন, আপনি 1 পৃষ্ঠা লিখতে পারতেছেন। আপনি নজরুল নিয়ে 1 পৃষ্ঠা লিখতে পারতেছেন, বাংলাদেশ নিয়ে 1 পৃষ্ঠা লিখতে পারছেন, আপনি নিজেকে নিয়ে 1 পৃষ্ঠা লিখতে পারছেন, আমাকে নিয়ে 1 পৃষ্ঠা লিখতে পারছেন। 1 পৃষ্ঠা লিখতে পারছে এমন ব্যক্তির পক্ষে সামারি লেখা কঠিন হবে না, যদি তিনি ওই সামারি, যার সামারি করবেন ওই প্যাসেজটা তিনি বুঝতে পারবেন, যেটা আমরা আগে বলেছি। লেটার 1 পৃষ্ঠা ইংরেজিতে লিখতে পারতে হবে। অতএব যে ব্যক্তির এই কোয়ালিটি আছে তিনি লেটার লিখবেন। লেটার কি আপনি মুখস্থ করে যাবেন গাইড বই থেকে? এটা ইম্পসিবল বিষয়। তারপরে গ্রামার, হ্যাঁ এইখানে ওই যে গ্রামার, বাংলায় যেমন গ্রামার পড়া লাগবে, ইংরেজিতে গ্রামার পড়া লাগবে লিখিত পরীক্ষায় গেলে। এবং মজার বিষয় হচ্ছে ইংরেজির এই গ্রামারটা আপনি কিন্তু প্রিলিমিনারিতে পড়েছেন। তাহলে আমি প্রিলিমিনারিতে কোনটা পড়বো ইংরেজির, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। প্রিলিমিনারিতে ইংরেজির এই গ্রামারটা পড়ে রাখবো, আর কম্প্রিহেনশন, সামারি, লেটার রাইটিং এগুলো পড়ার দরকার নাই। তবে এগুলোর জন্য যেহেতু এগুলো 1 দিন, 10 দিনে, 1 সপ্তাহে আমি ভালো কোয়ালিটি অর্জন করতে পারবো না, দক্ষতা অর্জন করতে পারবো না, অ্যাবিলিটি অর্জন করতে পারবো না, তাহলে আমাকে এগুলোর উপর কি করতে হবে? এই যে এই পত্রিকা পড়তে হবে, বা আপনি চাইলে ওই কম্প্রিহেনশন গুলো, সামারি বিভিন্ন জায়গা থেকে পড়তে পারেন, ভোকাবুলারি স্ট্রং করেন, প্র্যাকটিস করেন, তাহলে এগুলো অটো ভালো করবেন। এগুলোর জন্য কিছু পড়ার দরকার নেই, কোনো গাইড বই না পড়লেও আপনি এগুলো পাস করে যাবেন, ভালো করবেন। তারপরে আসেন এসে, 50 নম্বরের একটা এসে লিখবেন। এটা কি মুখস্থ করে হলে যাওয়া সম্ভব? নিজের থেকে লিখতে হবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন 1 পৃষ্ঠা লিখলে কি আর এসে লেখা সম্ভব হবে? সম্ভব হবে না। কিন্তু আমি বলি 10টা, এই যে বাংলায় যেমন বলেছি 10টা, ইংরেজিতেও 10টা টপিক নিয়ে পড়ে যাবেন ভালো করে। ওই 10টা টপিক থেকে ইনশাল্লাহ কমন পড়ার একটা সম্ভাবনা আছে। সেই 10টা টপিককে প্রতিটার আপনি 20টা করে পয়েন্ট করেন, প্রতিটা এসে টপিকে 20টা করে পয়েন্ট করেন, এবং এই 20টা পয়েন্টের আলোকে কিছু তথ্য কালেকশন করেন, এগুলো রেডি করে রাখেন, তাহলে আপনি এটা লিখতে পারবেন। যে কোনো ব্যক্তি, যেই ব্যক্তি ইংরেজিতে 1 পৃষ্ঠা লিখতে পারে, এই জন্য আমি বলি 20টা পয়েন্ট দিয়ে যদি 1 পৃষ্ঠা করে লিখেন তাহলে 20 পৃষ্ঠা হয়ে যাবে, বিশাল। আপনি এটা যথেষ্ট। এসে 50 নম্বর, আর ট্রান্সলেশন আগেই বলেছি এটা। অতএব বাংলায় যেমন আমি বলেছি 200 নম্বরের মধ্যে 60 নম্বর প্রিলিতে আছে, লিখিত পরীক্ষা 60 নম্বর প্রিলিতে আছে, এইটা ভালো করে পড়ার বিষয়। আর এই 140 এই মুহূর্তে না পড়লেও চলবে। ইংরেজির ক্ষেত্রেও আমি বলবো 100 নম্বরের মধ্যে গ্রামারের 30 নম্বর ছাড়া বাকি 170 নম্বরের পড়ার কিছুই নেই, এখানে পড়বার মতো কিছুই নাই। তাহলে কি করবেন? পড়ার মতো কিছুই না থাকলেও তবে কিছু বিষয়, কিছু কাজ আপনাকে আগে থেকে করে রাখতে হবে। এগুলো সবগুলোর মূল বিষয় হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং লাগবে, ইংরেজিতে আপনি নিজের থেকে লিখতে পারবেন, এই যোগ্যতা, এই দক্ষতা আপনার থাকতে হবে। সেইটা আপনি একদিনে অর্জন করতে পারবেন না। ইংরেজি পড়ে বুঝেন এই কোয়ালিটি, ইংরেজিতে 1 পৃষ্ঠা লেখার কোয়ালিটি, ভোকাবুলারি স্ট্রং করা এবং প্র্যাকটিস করা, এই কয়েকটা গুণ যে ব্যক্তি অর্জন করে রাখবে প্রিলিমিনারিতে এখনই, প্রিলিমিনারি পাস করার পরে লিখিত পরীক্ষায় তার কাছে এই 200 নম্বর, ওই যে বললাম বাংলায় লাগবে 7 দিন, এটা 7 দিনের বেশি লাগবে না। কারণ এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেসিং এ আপনার চলছে, যার ফলে আপনি ইংরেজিতেও 200 নম্বর ভালো করবেন। আর না হলে যদি এটা আগে থেকে করে না রাখেন, এক ট্রান্সলেশনের জন্য দক্ষতা অর্জন করতে 14 দিনে গেলেও আপনি শেষ করবেন না। তখন আপনার কাছে মনে হবে কি সাগরের মধ্যে পড়ে গেলাম, লিখিত পরীক্ষার প্রস্তুতি কোথায় থেকে শুরু করব আর কোথায় শেষ করব আপনি বুঝতে পারবেন না। আর যেই ব্যক্তি এই কোয়ালিটিগুলো অর্জন করবে সেই ব্যক্তিকে আমি বলি যে সেই ব্যক্তির জন্য এই পুরো 400 নম্বরের প্রস্তুতি নেওয়া 14 দিনের ব্যাপার, 2 সপ্তাহের ব্যাপার। তাই আমি আপনাদেরকে কয়েকটা কাজ দিই। 1 নম্বর হচ্ছে আপনারা খাতায় লিখে রাখবেন প্রয়োজনে। 1 নম্বর হচ্ছে আপনি সিলেবাসটা ভালো করে পড়বেন। আমি 2টো সাবজেক্ট নিয়ে এখানে আলোচনা করেছি, এইভাবে অন্যান্য সাবজেক্টগুলো নিয়েও আপনারা আগে গবেষণা করেন, বিশ্লেষণ করেন 2টো সিলেবাসকে নিয়ে। কোন টপিকগুলো শুধু প্রিলিতে আছে, কোন টপিকগুলো শুধু লিখিত পরীক্ষায় আছে, কোন টপিকগুলো প্রিলি এবং লিখিত পরীক্ষা 2 জায়গায় আছে, সেগুলো বাছাই করেন। আপনি মূলত পড়বেন প্রিলিমিনারি, পাশাপাশি যেগুলো প্রিলিতে আছে লিখিত পরীক্ষার টপিক, ওগুলো আপনি পড়ে রাখবেন এবং ভালো করে পড়ে রাখবেন। যেমন বাংলায় আমরা বলি যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে, কিন্তু
লিখিত পরীক্ষায় প্রশ্ন হয় যে ঈশ্বরচন্দ্র গুপ্তকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় কেন? আমরা বাংলায় পড়ি ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। লিখিত পরীক্ষায় 3 নম্বরের প্রশ্ন হয় যে বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলা হয় কেন? এই কেন এর ব্যাখ্যাটা আপনি প্রিলিমিনারিতে পড়ে রাখেন। তাহলে আবার প্রিলিমিনারিতে একবার প্রশ্ন এসেছে বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলা হয় কেন, ওখানে অপশন একটা ছিল গীতি কবিতার প্রবর্তনের জন্য। তাহলে আপনি যদি এই টপিকগুলো পড়ার সময় বাংলা সাহিত্য ব্যাকরণ এটা বেসিকটা পড়ে বোঝেন, আমি বেসিকের উপর এই জন্য সবসময় জোর দিই যে বেসিকটা যদি আপনার ক্লিয়ার হয় তাহলে খালি মুখস্থ করবেন, তথ্য মুখস্থ করবেন না, আলোচনা করে যদি পড়েন তাহলে প্রিলিও ভালো হবে, লিখিত পরীক্ষাও ভালো হবে। তাহলে আপনাদের কাজ হলো প্রিলিমিনারি বাংলা পড়বেন, পাশাপাশি বাংলা ব্যাকরণ বাংলা সাহিত্য লিখিতটাও পড়বেন। বাকি 140 নম্বর এখন পড়ার দরকার নাই। ইংরেজিতে এমন এই যে মূলত 30 নম্বরের গ্রামার পড়বেন, আর এই 170 নম্বরের জন্য আপনি এই কোয়ালিটি গুলো অর্জন করবেন। ভোকাবুলারি আপনার এমনিতে প্রিলিমিনারিতে আছে, তারপরে প্র্যাকটিস করেন। প্রতিদিন 1 পৃষ্ঠা ঘুমাতে যাওয়ার আগে প্রতিদিন 1 পৃষ্ঠা ইংরেজিতে লিখবেন, যে কোনো টপিক নিয়ে। আপনি আজকে সারাদিন যে টপিক পড়েছেন সেগুলোর উপরে চাইলে আপনি লিখতে পারেন, অথবা যে কোনো বিষয় নিয়ে আপনি লিখতে পারেন। আর প্রতিদিন অন্তত 1-2 পৃষ্ঠা ইংরেজি পত্রিকা পড়েন, ট্রান্সলেশন প্র্যাকটিস করেন, এখন থেকে প্র্যাকটিস করেন। যে ব্যক্তি ট্রান্সলেশনে ভালো হবে, দক্ষ হবে, সেই ব্যক্তি এসে লিখতে পারবে। ইংরেজিতে 50 নম্বরের আছে, সেটাও খুব লেটার লিখতে পারবে, সামারি লিখতে পারবে, কম্প্রিহেনশন লিখতে পারবে। এই জন্য ট্রান্সলেশন এটার উপর খুব বেশি জোর দিবেন। তো সবাই এই জায়গাটার উপরে নজর দিবেন। আশা করি আপনারা, আমি বলছি আপনারা যে কাজগুলো করবেন, আগে সিলেবাসটা ভালো করে পড়বেন, তারপরে হচ্ছে এই যে দেখে দিলাম সেটা। এর বাহিরেও যেমন গাণিতিক যুক্তি, এখানে একটু কথা বলতে হয়। গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা, মানসিক দক্ষতার 50 নম্বর প্রিলিমিনারির মতো এমসিকিউ, এবং প্রিলিমিনারির মতো ভুল উত্তরের জন্য সঠিক উত্তর থেকে 0.50 কাটা যাবে। কিন্তু গাণিতিক যুক্তিতে একটা কথা একটু বলে রাখি, আমাদের অনেক প্রিলিমিনারি পরীক্ষার্থীকে আমি দেখি যে যেই স্যার যত শর্টকাট দেয় তিনি তত বেশি জনপ্রিয় হয়ে ওঠেন। এটা আমার কাছে পরীক্ষার্থীদের জন্য আসলে খুব কষ্ট লাগে। প্রিলিমিনারিতে এই শর্টকাট দিয়ে আপনি হয়তো পার পেয়ে যাবেন, যদিও পার পাবেন কিনা আমার কাছে মনে হয় না। এত শর্টকাট, ফেসবুক খুললেই, ইউটিউবে গেলেই এত শর্টকাট, 5 মিনিটে যে কয়টা শর্টকাট শিখলেই, হ্যাঁ 1 মিনিটেই আপনি এই অঙ্ক পেরে যাবেন, একটা অঙ্ক পেরে যাবেন, 2টা অঙ্ক পেরে যাবেন। এত শর্টকাট করে যে পরে শর্টকাট মুখস্থ রাখার জন্য, মনে রাখার জন্য আরো শর্টকাট সিস্টেম আবির্ভূত হয়, এবং পরীক্ষার হলে গিয়ে শর্টকাটের মধ্যে প্যাঁচ লাগে। তখন এই যে প্যাঁচটা লাগলো গাণিতিক যুক্তির কারণে, পুরো পরীক্ষাটা আপনার খারাপ হয়ে যাবে। আবার এই শর্টকাট দিয়ে যদি আপনি প্রিলিতে ভালোও করেন তাহলে কিন্তু এটাই শেষ না, এর পরেও ধরা আছে। আপনি লিখিত পরীক্ষায় শর্টকাট দিয়ে আপনি উত্তীর্ণ হতে পারবেন না, ভালো করতে পারবেন না, শেষ ধরা আপনি খেয়ে যাবেন। লিখিত পরীক্ষায় গিয়ে আপনার কাছে মনে হবে শর্টকাট এখন মাথায় ঘুরতেছে, অঙ্কটাকে আপনি আর বড় করতে পারছেন না, কারণ অঙ্কের বেসিক আপনার কাছে নাই, শুধু শর্টকাটটা আছে। শর্টকাট করেন, কিন্তু আগে বেসিকটা ক্লিয়ার করার পরে শর্টকাট করেন। তাই আমি মনে করি শর্টকাট বেশি ফলো করবেন না, এটা একটা আত্মবিধ্বংসী হবে আপনাদের জন্য, আত্মঘাতী সিদ্ধান্ত হবে। শর্টকাট যত বেশি পরিহার করা সম্ভব তত বেশি পরিহার করবেন, আগে বেসিকটা ক্লিয়ার করে তারপরে দরকার হলে কিছু ক্ষেত্রে শর্টকাট আপনি মনে রাখতে পারেন না। আর লিখিত পরীক্ষার অঙ্কগুলো এখনই করে রাখতে পারেন, তাহলে লিখিত পরীক্ষার অঙ্ক প্রিলিতে আসে, প্রিলিমিনারির অঙ্ক লিখিত পরীক্ষায় আসে, এটা অনেক ক্ষেত্রে কাজ লাগবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই নিয়ে আসলে অনেক আলোচনা আছে, আপাতত কিছু মৌলিক আলোচনা করলাম। পরে প্রয়োজনে আপনারা যদি লিখিত প্রিলিমিনারি পরীক্ষা পাশ করবেন, লিখিত পরীক্ষা দিতে যাবেন, তখন এই নিয়ে আরো বিস্তারিত আলোচনা অন্য সময় করব। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আপনারা ভালো প্রস্তুতি নিন, আপনাদের দীপ্ত পদচারণায় মুখরিত হোক বাংলাদেশের পাবলিক সার্ভিস অঙ্গন। এই শুভকামনায় এখানে বিদায়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন।